আমি খন্দকার মোহাম্মদ আবু বকর, সিনিয়র শিক্ষক, বরিশাল আঞ্চলিক হাই স্কুল, কেরানীগঞ্জ, ঢাকা। আজকে আমি ভূগোল ক্লাসের দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য একটা ক্লাস আলোচনা করছি। ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় পঞ্চম, বায়ুমণ্ডল, দ্বিতীয় পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনা ভাইরাসের মধ্যে তোমরা সবাই ভালো আছো, বাসায় সবাই সুস্থ আছো। আমিও আল্লাহর ইচ্ছায় সুস্থ আছি। আমরা আগে যে ক্লাসটা নিয়েছিলাম বায়ুমণ্ডলের, সেটা আশা করি তোমরা ভালো করে বাসায় পড়ে আত্মস্থ করেছো। আজকে আমরা আবহাওয়া ও জলবায়ু উপাদান সম্পর্কে পড়ব। তোমরা সবাই ৭৩ কথা খোলো। আমরা পত্রিকা, বেতার, টেলিভিশন ও ইন্টারনেটের থেকে প্রতিদিন আবহাওয়া সংবাদ গ্রহণ করে থাকি। আবহাওয়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে। বিশ্বের প্রত্যেকটি দেশের আবহাওয়া অফিস এ সংক্রান্ত উপাত্ত ও তথ্য প্রচার মাধ্যমে প্রতিদিন সরবরাহ করছে। আবহাওয়া অফিসগুলোতে দিনের পর দিন আবহাওয়ার বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করে জলবায়ু সম্পর্কে ধারণা করা হয়। যে কোনো স্থানের আবহাওয়ার উপাদানগুলো নিত্য পরিবর্তনশীল, আবার পৃথিবীর সব স্থানের জলবায়ু বৈশিষ্ট্য একরকম নয়। কোনো একটি নির্দিষ্ট স্থানে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্ন স্তরের সামগ্রিক অবস্থা। আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বারিপাত। জলবায়ু নিয়ামক, ফ্যাক্টরস অফ ক্লাইমেট। পৃথিবীর সব অঞ্চলের জলবায়ু একরকম নয়। এর কোনো অঞ্চল উষ্ণ ও কোনো অঞ্চল শীতল, আবার কোনো স্থান বৃষ্টিবহুল এবং কোনো স্থান বৃষ্টিহীন। কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর এরকম পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে জলবায়ু নিয়ামক বলে। বিভিন্ন নিয়ামকের বিবরণ ও জলবায়ু উপাদানের উপর তাদের প্রভাব বর্ণনা করা হলো। ১. অক্ষাংশ, ল্যাটিটিউড। সূর্যকিরণের মাত্রা অক্ষাংশ ভেদে বিভিন্ন রকম হয়। নিরক্ষরেখার উপর সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। আবার নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যায়, সূর্যকিরণ তির্যকভাবে পড়তে থাকে। এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। ২. উচ্চতা, অল্টিটিউড। সমুদ্রতল থেকে যতই উপরে উঠে যায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ততই হ্রাস পায়। সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এই উচ্চতার পার্থক্যের কারণে দুই জায়গায় একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও একটি অপরটির চেয়ে ভিন্ন জলবায়ু সম্পন্ন হয়। যেমন দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম হয়। উচ্চতা বেশি হওয়াতে শিলং এ দিনাজপুরের চেয়ে তাপমাত্রা কম হয়। ৩. সমুদ্র থেকে দূরত্ব, ডিস্টেন্স ফ্রম দ্য সি। জলভাগের অবস্থান কোন এলাকার জলবায়ুকে মৃদু ভাবাপন্ন করে। যেমন কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু রাজশাহীর তুলনায় বেশ মৃদু ভাবাপন্ন।
সমুদ্র নিকটবর্তী এলাকার তাপমাত্রা শীত গ্রীষ্ম তেমন পার্থক্য হয় না। এই ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। কিন্তু সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত গ্রীষ্ম উভয়ই চরম হয়, কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয় আবার দ্রুত ঠান্ডাও হয়। এজন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগে এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে, আবার শীতকালে প্রচন্ড শীত অনুভূত হয়। এ ধরনের জলবায়ুকে মহাদেশীয় বা চরম ভাবাপন্ন জলবায়ু বলে। 4. বায়ু প্রবাহ, উইন্ড মুভমেন্ট। বায়ু প্রবাহ কোনো এলাকায় জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকার প্রচুর বৃষ্টিপাত হয়। যেমন বাংলাদেশে বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্প পূর্ণ মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। আবার শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না বললেই চলে। 5. সমুদ্র স্রোত, অসেন কারেন্টস। শীতল বা উষ্ণ স্রোতের সমুদ্র স্রোতের প্রভাবে উপকূল সংলগ্ন এলাকায় বায়ু ঠান্ডা বা উষ্ণ হয়। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকায় উষ্ণতা বৃদ্ধি পায়। আবার শীতল ল্যাব্রাডর স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে। 6. পর্বতের অবস্থান, লোকেশন অব দি মাউন্টেন্স। উচ্চ পর্বতময় বা পার্বত্যময় এলাকা বায়ু প্রবাহের পথে বাধা হলে এর প্রভাবে জলবায়ুর উপর পরিলক্ষিত হয়। যেমন মৌসুমী বায়ু অপেক্ষা উত্তরে আড়াআড়িভাবে অবস্থিত হিমালয় পর্বতের বাধা পাওয়ায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচুর বৃষ্টিপাত হয়। অপরদিকে শীতকালে মধ্য এশিয়ার শীতল বায়ু হিমালয় অতিক্রম করতে পারে না, তাই ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো তত শীতল হয় না। 7. ভূমির ঢাল, স্লোপ অব দি ল্যান্ড। সূর্যকিরণ উচ্চ ভূমির ঢাল বরাবর লম্বভাবে পতিত হলে সেখানকার বায়ু এবং ভূমি বেশি উত্তপ্ত হয়। কিন্তু ঢালের বিপরীত দিকে সূর্যকিরণ কিছুটা তির্যকভাবে পড়ে বা কখনো সূর্যালোক খুব কম পায়, ফলে বায়ু শীতল হয়। 8. মৃত্তিকার গঠন, কম্পোজিশন অব দি সয়েল। মৃত্তিকার গঠন বা বুনট সূর্যতাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। প্রস্তর বা বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম, এই জন্য তা দ্রুত উত্তপ্ত এবং দ্রুত শীতল হয়। যেমন মরুভূমিতে দিনে প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড ঠান্ডা। 9. বনভূমির অবস্থান, লোকেশন অব দি ফরেস্ট। গাছপালা থেকে প্রস্বেদন ও বাষ্পীয় ভবনের সাহায্যে বায়ু জলীয় বাষ্পপূর্ণ এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তাছাড়া বনভূমি ঝড় তুফান সাইক্লোনের গতিপথে বাধা দিয়ে এর শক্তি কমিয়ে দেয়। বনভূমিতে সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না, ফলে সেখানকার বায়ু তুলনামূলকভাবে শীতল হয়। আমরা এখন পানি চক্র, দ্য ওয়াটার সাইকেল, এটা পড়ব। পানি চক্র সাধারণভাবে পানিতে কোথাও স্থির অবস্থায় থাকে না, বিভিন্নভাবে সর্বদা আবর্তিত হচ্ছে এবং অবস্থার পরিবর্তন ঘটছে, কারণ পানি বাষ্পীয়, তরল ও কঠিন এই 3 অবস্থায় থাকতে পারে। সমগ্র বিশ্বে পানি সরবরাহের সর্ববৃহৎ ও স্থায়ী আধার হচ্ছে সমুদ্র। বাষ্পীয় ভবনের মাধ্যমে সমুদ্রের পানি উত্তপ্ত ও হালকা হয়ে বাষ্পাকারে উপরে উঠে এবং সুবিশাল বায়ুমণ্ডলে মিশে যায়। এছাড়া ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার উদ্ভিদ থেকে প্রস্বেদনের মাধ্যমে জলীয় অংশ বায়ুমণ্ডলে সম্পৃক্ত হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে মেঘ, বৃষ্টি, শিশির, কুয়াশা, তুষার, বরফ প্রভৃতিতে পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়।
বিভিন্ন উপায়ে ভূপৃষ্ঠে পতিত পানির কিছু অংশ বাষ্পীয় ভবনের মাধ্যমে পুনরায় বায়ুমণ্ডলে মিশে যায়। কিছু অংশ নদী দ্বারা বাহিত হয়ে সমুদ্রে পতিত হয়। কিছু অংশ উদ্ভিদ অভিসরণ প্রক্রিয়ায় গ্রহণ করে এবং অবশিষ্টাংশ ভূপৃষ্ঠের শিলাস্তরের মধ্যে চুয়ে প্রবেশ করে। এভাবে প্রকৃতিতে পানি চক্র চলতে থাকে। পানি চক্রকে প্রক্রিয়াগুলির বর্ণনা দেওয়া হলো। 1. বাষ্পীয়ভবন evaporation, সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতি থেকে পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে এবং তা অপেক্ষাকৃত হালকা বলে উপরের দিকে উঠে বায়ুমণ্ডলে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। একে বাষ্পীভবন বলে। বায়ুর বাষ্প ধারণ করার একটা সীমা আছে, তা বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে। বায়ু যত উষ্ণ হয় তত বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। সমুদ্রের জলীয় বাষ্পের প্রধান উৎস। উদ্ভিদ জগৎ, নদ নদী এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় থেকেও বায়ু জলীয় বাষ্প সংগ্রহ করে থাকে। 2. ঘনীভবন কনডেনসেশন, পরিপৃক্ত বায়ুর উষ্ণতা হলে তখন এটি আরো বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। আবার বায়ু শীতল হতে থাকলে পূর্বের মতো বেশি জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে না। তখন জলীয় বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হয়, তাকে ঘনীভবন বলে। বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, কিন্তু বায়ুর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো নির্দিষ্ট উষ্ণতার বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে থাকলে বায়ু আর অধিক জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না, তখন তাকে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে। বায়ু যে উষ্ণতায় জলীয় বাষ্প ঘনীভূত হয় তাকে শিশিরাঙ্ক বলে। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা হিমাঙ্কের নিচে নেমে গেলে তখন ঘনীভূত জলীয় বাষ্প কঠিন আকার ধারণ করে এবং তুষার ও বরফ রূপে পতিত হয়। কিন্তু হিমাঙ্ক শিশিরাঙ্কের উপরে থাকলে ঘনীভবনের মাধ্যমে শিশির, কুয়াশা অথবা বৃষ্টিপাতে পরিণত হয়। বায়ুর আর্দ্রতা, জলীয় বাষ্প বায়ুর একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে বায়ুর আর্দ্রতা বলে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা 1/1 কম। বায়ুতে জলীয় বাষ্প যখন একদম থাকে না তাকে শুষ্ক বায়ু বলে। যে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে তাকে আর্দ্র বায়ু বলে। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ থাকে প্রায় শতকরা 2 থেকে 5 ভাগ। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার দ্বারা পরিমাপ করা হয়। বায়ুর আর্দ্রতা দুভাগে প্রকাশ করা যায়: পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাপকে পরম আর্দ্রতা বলে। অপরদিকে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ আর একই আয়তনের বায়ুকে একই উষ্ণতায় পরিপৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এ দুটোর অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। বারিপাত, প্রিসিপিটেশন, জলীয় বাষ্প উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ও তুষারকণায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয়। একে বারিপাত বলে। সকল প্রকার বারিপাত
এই জলীয় বাষ্পের উপর নির্ভরশীল। প্রকৃতি অনুযায়ী বাড়িপাত বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, যথা তুষার, তুহিন, বৃষ্টিপাত ইত্যাদি। শিশির, ডিউ। ভূপৃষ্ঠ তাপ বিকিরণের মাধ্যমে রাতে শীতল হয়। এ সময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর স্তরের তাপমাত্রা হ্রাস পায়, ফলে বায়ু জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায় এবং অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলবিন্দু রূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। এটাই শিশির নামে পরিচিত। কুয়াশা। কখনো কখনো বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প রাত্রিবেলায় অল্প ঘনীভূত হয়ে ধোঁয়ার আকারে ভূপৃষ্ঠের কিছু উপরে ভাসতে থাকে। একে কুয়াশা বলে। তুষারপাত। শীত প্রধান এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পেঁজা তুষার ন্যায় ভূপৃষ্ঠে পতিত হয়। একে তুষারপাত বলে। 4. পানি প্রবাহ। বারিপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে আগত পৃষ্ঠপ্রবাহ পানিরূপে নদী, হ্রদ, সমুদ্রে পতিত হয়। আবার ভূ অভ্যন্তরে প্রবেশ করে আন্তঃপ্রবাহ রূপে নদী ও সমুদ্রে জমা হয়। পানির কিছু অংশ ভূগর্ভে জমা হয়। পানি প্রবাহকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। ভূপৃষ্ঠ প্রবাহ, আন্তঃপ্রবাহ, চুয়ানো, পরিস্রবণ। ভূ অভ্যন্তরস্থ পানি পুনরায় প্রস্বেদন, বাষ্পীভবন প্রক্রিয়ায় বায়ুতে ফিরে আসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে বায়ুমণ্ডলের দ্বিতীয় পর্বে যা পড়লাম এটা ভালো করে তোমরা বাড়িতে অধ্যয়ন করবা, ঘোরাফেরা করবা না। সামনেই তোমাদের পরীক্ষা হবে, ভালো করে পড়তে হবে। আর এর ভিতর থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে। তোমরা বাড়িতে ভালো করে পড়বা, না পড়লে রেজাল্ট ভালো হবে না। সবাই বাড়িতে মনোযোগ সহকারে পড়বা, এই আশা ব্যক্ত করে আজকে আমার পাঠ এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।